হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্থক এডুকের ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আপকামিং আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রান্স এক্সামের জন্য কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন এই সেকশন থেকে বা টপিক থেকে আরও একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 নিয়ে আলোচনা করব। দেখুন, আজকের ভিডিওতে আমরা টপ 20 এমসিকিউ প্র্যাকটিস করব। এরই সাথে প্রথমে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। চলুন শুরু করি আজকের ভিডিও। ফ্রেন্ডস, ভিডিওকে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। The National Curriculum Framework 2005 বা NCF 2005 is the fourth National Curriculum Framework published in 2005 by NCERT. দেখুন, NCF 2005 হলো ভারতের NCF এর মধ্যে চতুর্থতম NCF, যা প্রকাশিত হয়েছিল NCERT দ্বারা 2005-এ। Its predecessors were published in 1975, 1988 and 2000. অর্থাৎ যদি NCF 2005 চতুর্থতম NCF হয়, তাহলে এর পূর্বে আরও 3টি NCF বানানো হয়েছিল ভারতে। একটি 1975 খ্রিস্টাব্দে, অপরটি 1988 খ্রিস্টাব্দে এবং শেষটি 2000 খ্রিস্টাব্দে। এরপর আসে NCF 2005, মনে রাখবেন। আর NCF 2005 কার দ্বারা বানানো হয়েছিল? NCERT দ্বারা, মনে রাখবেন, অনেকবার পরীক্ষায় কোয়েশ্চেন আসে। The NCF 2005 serves as a guideline for syllabus, textbooks and teaching practices for the schools in India. NCF 2005 গাইডলাইন প্রদান করে ভারতবর্ষের বিদ্যালয়ে কী ধরনের সিলেবাস থাকবে, কী ধরনের বই থাকবে এবং টিচিং প্র্যাকটিস অর্থাৎ শিক্ষকগণ কি করে ছাত্রছাত্রীদের পড়াবেন, কিভাবে পড়াবেন, এটা ডিসাইড করে থাকে NCF 2005। NCF 2005 এই সমস্ত বিষয়ের এক গাইডলাইন হিসাবে কাজ করে। The NCF 2005 is based on previous government reports on education such as National Policy on Education 1986 and Learning Without Burden. NCF 2005 কিসের উপর আধারিত? ভারতে শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন কমিটি বানানো হয়েছিল। ইয়াশপাল কমিটি, রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, হান্টার কমিশন, বেশ কয়েকটি কমিশন বানানো হয়েছিল। তো এ ধরনের কমিশন যে রিপোর্ট সরকারকে দিয়েছিল, এই রিপোর্টের উপর আধারিত NCF 2005। তো রিপোর্টের মধ্যে কোনগুলি? বিশেষ করে NPE অর্থাৎ ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986 এবং লার্নিং উইথাউট বার্ডেন এই রিপোর্টের উপর আধারিত। অর্থাৎ শিশুদেরকে যদি বার্ডেন চাপ দিয়ে পড়ানো হয় তাহলে সেটা ফলপ্রসূ কম হয় যদি শিশুদের খুশি বা এনজয়েবল ভাবে পড়ানো হয় তখন। ঠিক আছে, তো এনজয়েবল লার্নিংকে ফোকাস করেছিল। তারপর দেখুন, দ্য NCF 2005 is translated into 22 languages and influenced the syllabus in 17 states. ভারতের মধ্যে 17টি স্টেটের সিলেবাসকে প্রভাবিত করেছিল NCF 2005 এবং এই NCF 2005কে ভারতের 22টি ভাষায় অনুবাদ করা হয়েছিল, মনে রাখবেন। It focuses to make a learner-centric and flexible curriculum which supports and encourages learning, involves active participation of learner, develops multidisciplinary curriculum and continuous appraisal in education system where teacher plays the role of a facilitator. তো দেখুন, NCF কিসের উপর ফোকাস করে? এমন এক শিক্ষা ব্যবস্থার উপর ফোকাস করে যেখানে টিচার সেন্ট্রিক শিক্ষা ব্যবস্থা চলবে না, যেখানে লার্নার সেন্ট্রিক টিচিং মেথড অ্যাপ্লাই করা হবে এবং যে কারিকুলাম হবে, পাঠ্যক্রম হবে ফ্লেক্সিবল, মানে ফ্লেক্সিবিলিটি থাকবে, শিশুরা নিজের পছন্দ মতো সাবজেক্ট বাছাই করতে পারবে, এ ধরনের বিষয় আর কি। তারপর যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক সাপোর্ট করবে, কাকে সাপোর্ট করবে? লার্নিংকে সাপোর্ট করবে। যেভাবে শিক্ষার্থীরা শিখতে পছন্দ করে সেভাবে যেন শিক্ষার্থীদের শেখানো হয়, অর্থাৎ শিক্ষণের মূল কেন্দ্রে থাকবে শিক্ষার্থীরা, স্টুডেন্টসরা। তারপর অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের শিক্ষণে অবশ্যই অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। যখন ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে শিক্ষাদান প্রক্রিয়ায়, তখন শিক্ষাদান ফলপ্রসূ হবে। অ্যান্ড ডেভেলপস মাল্টিডিসিপ্লিনারি কারিকুলাম, এক ডিসিপ্লিন নয়, মাল্টিডিসিপ্লিনারি মানে বিভিন্ন ধরনের সাবজেক্ট থাকবে এই
পাঠ্যক্রম বানানো হবে, যে পাঠ্যক্রমের মধ্যে বিভিন্ন ধরনের সাবজেক্ট থাকে। যেমন আপনারা জানেন যে 2020-এর যে এনইপি, এই 2020-এর নিউ এডুকেশন পলিসি, সায়েন্স স্ট্রিমের যে স্টুডেন্ট থাকবে, এই সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টসরা আর্টসের পেপার নিতে পারবে যদি চায়, এবং আর্টস স্ট্রিমে যে সমস্ত স্টুডেন্টস থাকবে তাহারা যদি চায় তাহলে তাহারাও সায়েন্স, ম্যাথস ইত্যাদি সাবজেক্ট অ্যাকসেপ্ট করতে পারবে, অ্যাডপ্ট করতে পারবে। তো এ ধরনের কিছুটা ডিসিপ্লিনারি কারিকুলামের কথা বলেছে এনসিএফ 2005 অ্যান্ড কন্টিনিউয়াস অ্যাপ্রেজাল ইন এডুকেশন সিস্টেম, এবং শিক্ষা ব্যবস্থার চেঞ্জ করা হবে কন্টিনিউয়াসলি যখন প্রয়োজন বোধ হবে। এমন শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করা হবে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে টিচার এর ভূমিকা কি? টিচারের ভূমিকা একজন ফ্যাসিলিটেটর হিসাবে, মনে রাখবেন। লাস্ট পয়েন্ট দেখুন, দিস এক্সারসাইজ ইজ এক্সিকিউটেড উইথ দ্য সাপোর্ট অফ এসসিইআরটি। এসসিইআরটি মানে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, মনে রাখবেন, অ্যান্ড ডায়াট ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এই ডায়াট এবং এসসিইআরটির দ্বারা এই পরিকল্পনা অর্থাৎ এনসিএফ 2005-কে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা হয়েছিল ভারতের বিভিন্ন রাজ্যে, এবং সরকার প্রদান করেছিল 10 লাখ রুপিস এই এনসিএফকে পুরো ভারতবর্ষের মধ্যে অ্যাপ্লাই করার জন্য 10 লাখ রুপিস গ্রান্ট করেছিল, এটা মনে রাখবেন। এবার চলুন আমরা এনসিএফ 2005-এর উপর কতগুলি এমসিকিউ আলোচনা করি। কোয়েশ্চেন নম্বর 1 দেখুন, এনসিএফ 2005 রিকমেন্ডস। এনসিএফ 2005 কি রিকমেন্ড করে? অপশন এ, ডেভেলপমেন্টস অফ স্কুল ইনফ্রাস্ট্রাকচার। দেখুন, এনসিএফ স্কুল ইনফ্রাস্ট্রাকচার বিকশিত করার কথা বলেনি, এটা হবে না। তারপর অপশন বি, বেটার ফান্ডিং ফর স্কুল এডুকেশন। এনসিএফ ফান্ডিংয়ের কথা বলেনি, এনসিএফ কারিকুলামের কথা বলেছে। তারপর রিডিউসিং টিচার পিউপিল রেশিও, এই পিটিআরকে মেনশন করেনি এনসিএফ 2005। তারপর অপশন ডি, কানেক্টিং নলেজ টু লাইফ, জ্ঞানকে জীবনের সাথে কানেক্ট করার কথা বলেছে এনসিএফ 2005। দেয়ারফর অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, হু প্রিপেয়ার দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005? এনসিএফ কে প্রিপেয়ার করেছে? এনসিটিই। এনসিটিই মানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, মনে রাখবেন। ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। CBSE, Central Board of Secondary Education. The correct answer of this question is option C, NCERT. NCF 2005 ডিজাইন করেছে বা বানিয়েছে NCERT। তারপর কোয়েশ্চেন নাম্বার 3 দেখুন, The chairperson of National Steering Committee of NCF 2005 was। NCF 2005-কে ফ্রেম করার জন্য একটি কমিটি বানানো হয়েছিল যাকে বলা হয় ন্যাশনাল স্টিয়ারিং কমিটি। এই ন্যাশনাল স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশন এ, প্রফেসর যশপাল। অপশন বি, প্রফেসর কৃষ্ণ কুমার। অপশন সি, প্রফেসর অরবিন্দ কুমার, অ্যান্ড অপশন ডি, প্রফেসর গোপাল গুরু। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ প্রফেসর যশপাল। আপনারা জানেন যে এই প্রফেসরের নামে একটি কমিটি বানানো হয়েছিল, যশপাল কমিটি। কোয়েশ্চেন নাম্বার 4, NCF 2005 is revised to which curriculum framework? NCF 2005 কোন কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা এনসিএফকে রিভাইজ করে বানানো হয়েছে? NCF 2000-কে রিভাইজ করে বানানো হয়েছে, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 5 দেখুন, In National Curriculum Framework 2005, multilingualism is advocated to be used as a resource because NCF 2005 multilingualism বহুভাষিকতাকে, আমাদের ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীর লোক আছেন জানেন, এবং ভারতের ক্লাসরুমে এক ভাষাভাষীর স্টুডেন্ট আপনি পাবেন না, মাল্টিলিঙ্গুয়াল স্টুডেন্টস আপনি পাবেন। তো এই যে মাল্টিলিঙ্গুয়ালিজম, এটাকে একটি সম্পদ, রিসোর্স হিসাবে ব্যবহার করা উচিত কেন? অপশন এ, ইট ইজ এ ওয়ে অফ এনশিওরিং দ্যাট এভরি চাইল্ড ফিলস সেফ। মানে সকলকে যখন আমরা তার নিজের মাতৃভাষায় কথা বলার সুযোগ প্রদান করি তখন শিশু নিজের মধ্যে সেফটি অনুভব করে। ইয়েস, এটা করে, এনসিএফ এটাকে বলেছে। নো ওয়ান ইজ লেফট বিহাইন্ড অন অ্যাকাউন্ট অফ লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ড। কোনো স্টুডেন্ট যেন তার ভাষার প্রেক্ষাপটের উপর আধারিত হয়ে পিছিয়ে না থাকে, এটাকে এনশিওর করতে হবে। ইয়েস, ইট ইজ অলসো অ্যাডভোকেটেড বাই NCF 2005। অপশন সি, ইট উইল এনকারেজ চিলড্রেন টু বিলিভ ইন দ্যামসেলভস। নিজের মাতৃভাষায় যখন শিশুরা শ্রেণীকক্ষে কথা বলতে পারে তখন তাহারাও পড়াশোনা করতে পারে, তাহারা ভালো কিছু করতে পারে, সেই বিশ্বাস শিশুদের মনে জাগিয়ে উঠে। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন ডি, অল অফ দি অ্যাবভ। তারপর কোয়েশ্চেন নাম্বার 6, দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 ড্রাইভস ইটস আন্ডারস্ট্যান্ডিং ফ্রম
এনসিএফ 2005 নিজের আন্ডারস্ট্যান্ডিং কোথা থেকে নিয়েছে, গ্রহণ করেছে? কারণ এখানে এনসিএফ 2005 বলেছে যে অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ স্টুডেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর জ্ঞানকে জীবনের সাথে কানেক্ট করে আমাদের পাঠদান করতে হবে, তো এটাকে বলা হয় কনস্ট্রাকটিভিজম। এখানে বি হয়ে যাবে কারেক্ট আনসার। অপশন এ বিহেভিয়ারিজম, এটা বিহেভিয়ারিজম নয়। অপশন সি কগনিটিভ থিওরিজ, এটাও নয়। অপশন ডি হিউম্যানিজম। তো বি কী করে আনসার হলো, আশা করি আপনি বুঝতে পারলেন। কোয়েশ্চেন নাম্বার 7, Which one of the following is not a guiding principle of National Curriculum Framework 2005? NCF 2005 এর গাইডিং প্রিন্সিপাল নয় নিচের কোনটি? এখানে নেগেটিভ অর্থে আপনাকে আনসার বের করতে হবে, খেয়াল করবেন। দেখুন অপশনে কানেক্টিং নলেজ টু লাইফ আউটসাইড দ্য স্কুল, ইয়েস, এটা তো গাইডিং প্রিন্সিপাল। এনসিএফ এটা বলেছে যে শুধুমাত্র বিদ্যালয়ের চত্বরে জ্ঞানকে সীমিত রাখলে চলবে না, জ্ঞানকে জীবনের সাথে কম্পেয়ার করতে হবে, কানেক্ট করতে হবে। অপশন বি মেকিং এক্সামিনেশন মোর ফ্লেক্সিবল অ্যান্ড ইন্টিগ্রেটেড ইনটু দ্য ক্লাসরুম লাইফ, ক্লাসরুম লাইফের সঙ্গে এক্সামিনেশন যেন ইন্টিগ্রেটেড থাকে, কানেক্টেড থাকে, রিলেটেড থাকে, সেটা অবশ্যই করতে হবে এবং এক্সামকে ফ্লেক্সিবল করতে হবে, নমনীয় করতে হবে। ঠিক আছে, এটা তো প্রিন্সিপাল এনসিএফে যেটা আছে। তারপর অপশন সি বলছে লার্নিং শুড বি ফ্যাসিলিটেটেড দ্য রোট মেথড। রোট মেথড মানে কি, মুখস্থ বিদ্যাকে এনসিএফ প্রমোট করেনি, তো সি হয়ে যাবে কারেক্ট আনসার। আর অপশন ডি বলছে এনরিচিং দ্য কারিকুলাম টু প্রোভাইড দি ওভারঅল ডেভেলপমেন্ট অফ চিলড্রেন রাদার দ্যান রিমেইন টেক্সট বুক সেন্টার, ইয়েস, এটা তো অবশ্যই করতে হবে, তো সি হয়ে যাবে কারেক্ট আনসার। কী করে আনসার হলো, আশা করি আপনি বুঝতে পারলেন। কোয়েশ্চেন নাম্বার 8 দেখুন, অ্যাকর্ডিং টু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 দ্য প্লেস অফ ম্যাথমেটিক্স এডুকেশন ইন দ্য কারিকুলার ফ্রেমওয়ার্ক ইজ পজিশনাল ইন টুইন কনসার্নস। এখানে বলছে যে এনসিএফ 2005 এর মতে গণিত শিক্ষা টুইন কনসার্নস মানে দুই পক্ষে হতে হবে। দিজ আর এই দুই পক্ষকে মানে গণিতকে দুই কারণের জন্য খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের পাঠদান করতে হবে। এই দুটি কারণ কি? হোয়াট ম্যাথমেটিক্স এডুকেশন ক্যান ডু টু এঙ্গেজ দ্য মাইন্ড অফ এভরি স্টুডেন্ট অ্যান্ড হাউ ইট ক্যান স্ট্রেংথেন দ্য স্টুডেন্টস রিসোর্সেস। ম্যাথমেটিক্স বা গণিত শিক্ষা ছাত্রের মাইন্ডকে, মনকে এঙ্গেজ করে রাখে, ব্যস্ত করে রাখে, যেখানে প্রত্যেক স্টুডেন্ট, প্রত্যেক ছাত্র এঙ্গেজ হতে পারে এবং কি করে ছাত্র নিজের সম্পদকে, নিজের রিসোর্সেসকে স্ট্রেংথেন করতে পারে, আরও বিল্ড আপ করতে পারে, বিকশিত করতে পারে। ইয়েস, এটা হতে পারে, তবুও বি কি বলছে দেখুন, হোয়াট ম্যাথমেটিক্স এডুকেশন ক্যান ডু টু ইমপ্রুভ কমিউনিকেশন স্কিল। ম্যাথমেটিক্স এডুকেশন মানে গণিত শিক্ষা আপনার কমিউনিকেশন স্কিলকে কি বিকশিত করে? মোটেই না। তারপর হোয়াট ম্যাথমেটিক্স এডুকেশন ক্যান ডু টু কন্ট্রোল দ্য ড্রপ আউট রেট। ম্যাথমেটিক্স এডুকেশন ড্রপ আউট রেটকে কখনো কন্ট্রোল করতে পারে না, অনেকে ম্যাথমেটিক্সের ভয়ে স্কুল ছেড়ে দেয়, তো ম্যাথমেটিক্স এডুকেশন হবে না ড্রপ আউট কন্ট্রোলের কারণ। অপশন ডি হোয়াট ম্যাথমেটিক্স এডুকেশন ক্যান ডু টু প্রিপেয়ার স্টুডেন্টস ফর অলিম্পিয়াডস and how it can help to choose right subject stream in higher classes. ম্যাথমেটিক্স এডুকেশন অলিম্পিয়াডে সিলেকশনের জন্য জরুরি এবং আপনি অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবেন এটা এনশিওর করে না, মনে রাখবেন। আর তারপর আপনি হায়ার এডুকেশনে, উচ্চশিক্ষায় কোন স্ট্রিম গ্রহণ করবেন সেটাও ডিসাইড করে না ম্যাথমেটিক্স এডুকেশন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশনে। কী করে আনসার হলো আশা করি আপনি গ্যাস করলেন। কোয়েশ্চেন নাম্বার 9 এবার দেখুন, According to NCF 2005, which of the following is true about syllabus of EVS? Environmental Studies এর syllabus কি ধরনের হওয়া উচিত according to NCF 2005? দেখুন অপশনগুলি। EVS syllabus is presented as integration of environmental education and social science. ইবিএসকে আমাদের কি করে পড়াতে হবে? এনভায়রনমেন্টাল এডুকেশন এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে ইন্টিগ্রেট করে মিলিয়ে পড়াতে হবে, না মিলিয়ে পড়ানোর কথা বলেনি, কাট করে দিলাম। অপশন বি বলছে ইবিএস সিলেবাস ইজ এ থিমেটিক্যাল ইন্টিগ্রেশন অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন। বলছে যে ইবিএস হলো একটি থিমেটিক্যাল ইন্টিগ্রেশন, মানে ইবিএসের থিম আর সোশ্যাল সায়েন্সের থিম একই, আসলে এক নয়, তো এটাকে কাট করে দিলাম। অপশন সি বলছে ইবিএস সিলেবাস ইজ ইন্টিগ্রেশন অফ সায়েন্স। ইবিএসের সিলেবাসে সায়েন্সের সিলেবাস থাকে, সায়েন্সকে মিলানো হয়, অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন এবং এনভায়রনমেন্টাল এডুকেশনকেও মিলানো হয়। সায়েন্সকে ডাইরেক্টলি মিলানো হয় না, যদিও সায়েন্সের কিছুটা কনসেপ্ট থাকে, যেমন লাইফ সায়েন্সের কিছু অংশ থাকে, তারপর যেমন বায়োলজির কিছু অংশ থাকে, কিন্তু সম্পূর্ণটা সায়েন্সের হয় না, এটা
হতে পারে না, কাট করে দিলাম। অপশন ডি বলছে ইবিএস সিলেবাস ইজ ইন্টিগ্রেশন অফ এনভায়রনমেন্টাল এডুকেশন। ইবিএস সিলেবাসের মধ্যে পারিপার্শ্বিক শিক্ষা, পরিবেশের উপর শিক্ষা অবশ্যই থাকে। ইয়েস। সোশ্যাল সায়েন্স, কিছুটা সমাজ বিজ্ঞানের শিক্ষা থাকে, অ্যান্ড সায়েন্স। ইয়েস, দিস ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। কেননা ইবিএস এর মধ্যে সমাজ অধ্যয়নের কিছুটা অংশ থাকে, এনভায়রনমেন্টাল এডুকেশন থাকে, আর সায়েন্স থাকে। তো ডি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10 দেখুন, অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 এরর্স আর ইম্পর্ট্যান্ট বিকজ। এনসিএফ 2005 এর মধ্যে ভুল খুব গুরুত্বপূর্ণ। কারণ ভুল কে করে? স্টুডেন্টরা ভুল করুক, স্টুডেন্টসদের আমাদের ভুল করতে দিতে হয়। কেন দিতে হয় দেখুন, আর অ্যান ইম্পর্ট্যান্ট টুল in classifying students into groups of past and fail। না, পাস ফেইলের গ্রুপ করার জন্য এরর বা ভুল জরুরি নয়। প্রোভাইড এ ওয়ে টু দ্য টিচার্স টু স্কোল্ড দ্য চিলড্রেন। স্কোল্ড দ্য চিলড্রেন, আপনি স্টুডেন্টকে পানিশ করবেন, মারবেন না, এটার জন্য এনসিএফ বা ভুল করার দরকার নয়, এটা কাট করে দিন, এটা নেগেটিভ। তারপর প্রোভাইড এন ইনসাইট ইনটু দ্য চিলড্রেন্স থিঙ্কিং অ্যান্ড হেল্প টু আইডেন্টিফাই সলিউশনস। তো ভুল কী জন্য জরুরি? ভুল করার ফলস্বরূপে আমরা শিশুর কোথায় সমস্যা রয়েছে, শিশু কী ধরনের চিন্তা করছে এবং তার সমাধান কি, এটা আমরা খুঁজে বের করতে পারি, ডায়াগনোজ করতে পারি। তাই সি হয়ে যাবে কারেক্ট আনসার। তবু ডি কি বলছে দেখুন, প্রোভাইড স্পেস ফর রিমুভিং সাম চিলড্রেন ফ্রম দ্য ক্লাস। না, আপনি শ্রেণী থেকে কোনো স্টুডেন্টকে বের করে দিতে পারেন না। তো কী করে আনসার হলো, আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 11 দেখুন। ফ্রেন্ডস, ভিডিও ভালো লাগলে ভিডিওকে প্লিজ লাইক করে আপনার প্রিয়জনদেরকে শেয়ার করবেন। আপনার মনে যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। কোয়েশ্চেন নাম্বার 11, এস পার এনসিএফ 2005 টিচার ইজ এ। এনসিএফ 2005 মতে শিক্ষক কি? বস, বস নন। লিডার, লিডারও নন। ফেসিলিটেটর, ইয়েস। অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 টিচার ইজ এ ফেসিলিটেটর। কোয়েশ্চেন নাম্বার 12, NCF 2005 says children do not fail, they indicate the failure of the school। NCF 2005 বলে যে ছাত্রছাত্রীরা ফেল করে না, অনুত্তীর্ণ হয় না, তাহারা বিদ্যালয়ের ব্যর্থতাকে পরিদর্শিত করে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? ডু ইউ, আপনি এটা সম্পর্কে কি ভাবেন? আপনি কি রাজি হন? এগ্রি, স্ট্রংলি এগ্রি, ডিসএগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, স্ট্রংলি এগ্রি। ইয়েস, শিশুরা যখন অবতীর্ণ হয় পরীক্ষায়, ওরা যখন পাস করতে পারে না, অনুত্তীর্ণ হয়, তখন এটার মানে এটা না যে শিশু খুবই খারাপ, এটার মানে এটা যে বিদ্যালয়ের মধ্যে কোনো সমস্যা রয়েছে, এটা সাইকোলজিক্যাল কনসার্ন আর কি। কিন্তু আসলে প্র্যাকটিক্যালি যে শুধুমাত্র বিদ্যালয়ের দোষের জন্য শিক্ষার্থীরা ফেল করে থাকে, অনুত্তীর্ণ হয়, এটা নয়। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 13, NCF 2005 recommends that 25 to 40% of the questions should be on। NCF 2005 রিকমেন্ড করে যে 25% থেকে 40% প্রশ্ন কী ধরনের হতে হবে? শর্ট আনসার টাইপ, সংক্ষিপ্ত উত্তরের হতে হবে, লং আনসার টাইপ, দীর্ঘ উত্তরের জন্য হতে হবে, অবজেক্টিভ টাইপ, মাল্টিপল চয়েস, এই যে এখানে আমরা কোয়েশ্চেন করছি এ ধরনের হতে হবে, এসে টাইপ, রচনাভিত্তিক হতে হবে। তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশনে শর্ট আনসার টাইপ। 25% to 40% কোয়েশ্চেন এক্সামের মধ্যে শর্ট আনসার টাইপ হতে হবে অ্যাকর্ডিং টু NCF 2005। কোয়েশ্চেন নাম্বার 14, অ্যাকর্ডিং টু দ্য NCF 2005 লার্নিং ইজ ড্যাশ অ্যান্ড ড্যাশ ইন ইটস ক্যারেক্টার। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশনে অ্যাকর্ডিং টু NCF 2005 লার্নিং ইজ অ্যাক্টিভ অ্যান্ড সোশিয়াল ইন ইটস ক্যারেক্টার। তারপর কোয়েশ্চেন নাম্বার 15, National Curriculum Framework 2005 talks of major shifts from। National Curriculum Framework 2005 জাতীয় পাঠ্যক্রম 2005 কিসের উপর কথা বলে? টিচার সেন্ট্রিক স্টেবল ডিজাইন টু লার্নার সেন্ট্রিক ফ্লেক্সিবল প্রসেস। টিচার সেন্ট্রিক প্রসেস NCF 2005 এর পূর্বে যে ভারতবর্ষে লেকচার মেথডের উপর বেশি গুরুত্ব আরোপ করা হতো, টিচার লেকচার দিয়ে পড়াতেন, তো এখন আর সেটা চলবে না, এখন শিশু কেন্দ্রিক পাঠদান হবে এবং ফ্লেক্সিবল সিস্টেমে হবে। ইয়েস, এটাকে করা হয়েছিল, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। তবুও BCD কি বলছে দেখুন, এডুকেশনাল ফোকাস টু ডিসিপ্লিনারি ফোকাস, না এটা করা হয়নি। লার্নার সেন্ট্রিক টু টিচার সেন্ট্রিক, লার্নার সেন্ট্রিক থেকে টিচার সেন্ট্রিক করা হয়নি, টিচার সেন্ট্রিক থেকে লার্নার সেন্ট্রিক করা হয়েছে। তারপর লার্নার সেন্ট্রিক টু প্রফেশন সেন্ট্রিক, না এটা হবে না। তো কী করে আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। কোয়েশ্চেন নাম্বার 16 দেখুন, সেভারাল স্টাডিজ হ্যাভ শোন দ্যাট বাইলিঙ্গুয়াল প্রফিসিয়েন্সি রেইজড দ্য লেভেল অফ।
অনেক স্টাডি ইহা দেখিয়েছে যে বাইলিঙ্গুয়াল প্রফিসিয়েন্সি, যে এক ভাষার চেয়ে বেশি বা দুই ভাষায় যে কথা বলতে পারে, বাইলিঙ্গুয়াল বলতে আমরা দুই ভাষা বুঝি, যে নিজের মাতৃভাষা এবং আরও কোনো এক ভাষায় কথা বলতে পারে। তো এই দুই ভাষায় কথা বলা ব্যক্তিদের কি হয়, বা এটা তাহাদের লেভেলকে কিসে উন্নীত করতে সাহায্য করে? অপশন এ কগনিটিভ গ্রোথ অবশ্যই করে থাকে, কেননা আমরা যখন দুই ভাষায় কথা বলি তখন এই দুই ভাষার শব্দ আমাদের শিখতে হয়, দুই ভাষার শব্দভাণ্ডার আমাদের মজবুত থাকে। সোশিয়াল টলারেন্স, ইয়েস, আমরা যখন একের চেয়ে বেশি ভাষায় কথা বলবো তখন ইহা আমাদের সমাজে সহিষ্ণুতার বৃদ্ধি করবে। ডাইভার্সিফাইড থিঙ্কিং, আমরা আলাদা আলাদা অ্যাঙ্গেলে আলাদা আলাদাভাবে চিন্তা করতে শিখবো যখন আমরা বেশি ভাষা কথা বলতে পারবো। অল অফ দি অ্যাবাভ, তাই এই প্রশ্নের আনসার হবে অপশন ডি, অল অফ দি অ্যাবাভ। তারপর কোয়েশ্চেন নাম্বার 17 দেখুন, MLL স্ট্যান্ডস ফর, MLL কথার পূর্ণরূপ কি? ম্যাক্সিমাম লেভেল অফ লার্নিং, ম্যাক্সিমাম লেভেল অফ লিসেনিং, মিনিমাম লেভেল অফ লার্নিং, মিনিমাম লেভেল অফ লিসেনিং। তো MLL কথার মানে হলো মিনিমাম লেভেল অফ লার্নিং, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 18, দ্য টার্ম কারিকুলাম ইজ ডিরাইভড ফ্রম দ্য ওয়ার্ড, কারিকুলাম এই টার্মটি, এই কথাটি কোন শব্দ থেকে এসেছে? কারিকুলাম এই শব্দটি কুরিয়ার শব্দ থেকে এসেছে, ইহা হলো একটি ল্যাটিন শব্দ। এটাকে আমি কুরিয়ার বলছি এখানে, আপনি ভালো করে দেখে নেবেন এটাকে কি বলতে পারেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 19 দেখুন, NCF 2005 হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন্টু ড্যাশ ল্যাঙ্গুয়েজেস। আমি ভিডিও এর শুরুতে আলোচনা করেছি NCF 2005কে কয়টি ভাষায় অনুবাদ করা হয়েছে? 22টি ভাষায় অনুবাদ করা হয়েছে। কয়টি স্টেটের সিলেবাসকে প্রভাবিত করেছে? 17টি স্টেট সিলেবাসকে প্রভাবিত করেছে, মনে রাখবেন। তারপর দেখুন লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও, অ্যাজ পার ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, চিলড্রেন, NCF 2005 এর মতে শিশুরা আর প্যাসিভ রেসিপিয়েন্টস অফ কন্টেন্ট ডেলিভার্ড বাই টিচার, শিক্ষক যে শিক্ষা প্রদান করে থাকেন এটাকে নিষ্ক্রিয়ভাবে রিসিভ করে থাকে শিশুরা না, অ্যাক্টিভ পার্টিসিপেশন, মনে রাখবেন। ডু নট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু রেগুলেট দেয়ার লার্নিং, শিশুরা নিজের শিক্ষণকে দিশা দিতে পারে না। শিশুরা নিজের শিক্ষণকে অবশ্যই দিশা দেবে, তাহারা কতটুকু ভালো করে শিখবে কতটুকু না এটা তাদের উপর ন্যস্ত থাকে। তারপর অপশন সি, লার্ন বেস্ট থ্রু রোট মেমোরাইজেশন, যেখানে আপনি রোট মেমোরাইজেশন পাবেন এটাকে কাট করে দেবেন। NCF রোট মেমোরাইজেশন মুখস্থবিদ্যাকে প্রমোট করে না। অপশন ডি, প্লে অ্যাক্টিভ রোল ইন কনস্ট্রাকশন অফ নলেজ, ইয়েস, স্টুডেন্টসরা নিজের নলেজকে কনস্ট্রাক্ট করার জন্য, গঠন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করে থাকে, অ্যাক্টিভ রোল প্লে করে থাকে, তাই ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।